শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা। সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ অবস্থান নিয়ে তথ্য নেই সরকারের কাছে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেন, আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের নামে সমন জারি আদালতের। প্রশাসনে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরাচারের দোসররা, অভিযোগ বিএনপি নেতাদের। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বললেন কমিশন প্রধান। আদালতে কিভাবে খরচ কমানো যায় সে বিষয়েও করা হবে সুপারিশ। পথ পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুরই দাম নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। 4.5 কোটি ডিম আমদানির অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়। দাবিত জনপদে ভারী বৃষ্টিতে আরও দুর্ভোগের শঙ্কা। ময়মনসিংহ শেরপুর নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং মণ্ডপে মণ্ডপে সাজ রব। কাল ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু। নিরাপত্তায় সশস্ত্র বাহিনী, পুলিশ। বৃহস্পতিবার আরও একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র্যাব। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মামলা আছে। অভিযোগ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর মানিক ও তার অনুসারীরা হামলা চালান। সুনামগঞ্জ 5 আসনের এমপি ছিলেন মহিবুর রহমান মানিক। 2018 সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় ঘটনায় শেখ হাসিনা সহ 106 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করা হয়। আসামিদের মধ্যে বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, নায়ক রিয়াজ, জায়েদ খান ও শাহরিয়ার নাজিম জয়ের নামও রয়েছে। মামলার বাদীর দাবি, হামলার সময় চিত্রনায়ক রিয়াজ সহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র নিয়ে ঘটনার সময় উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে গেছেন তা নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারতে আশ্রয় নেওয়া কোনো বাংলাদেশি ঢাকায় ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করবে হাই কমিশন। আর ইতালি গমনেচ্ছুদের জন্য আগামী ডিসেম্বর থেকে দূতাবাস ভিসা ইস্যু করবে বলে জানান তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। সেদিন দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতের পক্ষ থেকে জানানো হয় সে দেশে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার খবর আসে। তার অবস্থান নিয়ে সৃষ্টি হয় নানা ধোঁয়াশা। এ অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রী কোথায় আছেন সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনার অবস্থান নিয়ে সরকারের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারে না। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। আওয়ামী লীগ সরকারের কতজন মন্ত্রী বা সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন তার সঠিক কোনো হিসাব না থাকলেও বিদেশে থাকা কেউ দেশে আসতে চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। শুরু করেছেন তারা, গতি এখনো কম। আমরা চেষ্টা করব যে এই গতিটা যাতে বাড়ে, যাতে করে আসলেই 20,000 ভিসার বা তার কাছাকাছি অন্তত যেন এই বছরের শেষ নাগাদ ইস্যু হয়ে যায়। এদিকে ইতালি গমনেচ্ছুদের কবে ভিসা চালু হবে এমন প্রশ্নে উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরে 20,000 ভিসা ইস্যু করবে দূতাবাস। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে। পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না।
তারা যদি দেশে ফিরতে চান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ভিসা ইস্যুর বিষয়টি প্রত্যেক দেশের নিজস্ব বিষয়, তাই ভিসার দাবিতে আন্দোলন কর্মসূচি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আরও লোকজন হয়তো চলে যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নিহত আবু সাইদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে সামরিক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম মুনমির নামে সমন জারি হয়েছে। আগামী 28 নভেম্বর তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে তাপসী তাবাসসুম মুনমির নামে মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়, উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লিখেছেন, যার মাধ্যমে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারের প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে। একই সঙ্গে সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের দোসররা প্রশাসনে থাকায় অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, এমন অভিযোগ করে শেখ হাসিনা আমলে নিয়োগকৃত প্রশাসন ক্যাডারদের বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। অন্তর্বর্তী সরকারের 2 মাসে প্রত্যাশা পূরণে মন্থর গতিতে হতাশা প্রকাশ করেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত সচিবসহ প্রশাসনের সব স্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সামনে। বিএনপি ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে চায় জানিয়ে নেতারা বলছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারের মন্থর গতির জন্য শেখ হাসিনা সরকারের আমলাদের অসহযোগিতাই দায়ী। গণহত্যার সহযোগী প্রশাসনের লোকজন কিভাবে কোন পথে বিদেশে পালালো তার শ্বেতপত্র প্রকাশের দাবিও নেতাদের। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে কোনো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাই আমরা এখনো ধৈর্য আছে। এদিকে গুলশানে ডেঙ্গু সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, পতিত সরকারের পুনরুত্থান হলে দেশ হবে বধ্যভূমি। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে প্রশাসনে ছদ্মবেশে শেখ হাসিনার দোসররা থাকায় সরকারের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হল, কিন্তু এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি আবু সাইদের মতো একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। দ্রুত নির্বাচন আয়োজনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করার দাবি বিএনপির। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিচার কাজে বিলম্ব ও মামলা জট কমানোই সংস্কারের মূল লক্ষ্য বলে জানালেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বৈঠক শেষে তিনি জানান, আদালতে কিভাবে খরচ কমানো যায় সে বিষয়ে সরকারকে সুপারিশ করবে কমিশন। বিচারের বাণীর প্রতীক্ষায় দুয়ারে দুয়ারে ঘুরে চলা ৪৩ লাখ মামলার ভারে ঠাসা দেশের আদালত অঙ্গনে গুমড়ে কাঁদে বিচার প্রার্থীদের হাহাকার, চাপা আর্তনাদ। অন্যদিকে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে চলছে সুরাহা হয়নি সে প্রশ্নেরও। এই যখন আদালত পাড়ার চিত্র, তখন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কারে বিচার বিভাগের দিকেও নজর দেয় অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে গঠন করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বসে কমিশনের দ্বিতীয় সভা। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়, এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়।
বিচার বিভাগের প্রতি নাগরিকদের আস্থা ফেরানো ও এর স্বাধীনতা নিশ্চিতে আদালতকে হস্তক্ষেপ মুক্ত করতে চায় কমিশন। সে লক্ষ্যে উচ্চ ও নিম্ন আদালতে বিচারক নিয়োগের নীতিমালা সহ বেশ কিছু বিষয়ে সরকারকে প্রস্তাবনা দেওয়া হবে বলে জানান কমিশন প্রধান। আমরা একটু কথাবার্তা বলেছি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন। এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেব। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে আইনজীবী সমাজ, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা আছে কমিশনের। রাজনৈতিক দলের সাথে যদি আমরা আলাপ আলোচনা আরম্ভ করি তবে শেষ হবে না। আমরা রিকমেন্ডেশন দিয়ে দেব, সেই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ওনারা রাজনীতিবিদদের সাথে আলাপ করবে। আগামী সোমবার বসবে বিচার বিভাগ সংস্কার কমিশনের তৃতীয় বৈঠক। গত ৩রা অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী শেখ আব্দুর রশিদকে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। দেশের পট পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে ছোট মুরগি ছাড়িয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেওয়ার কারণে বলার দাম বেড়ে গেছে। সব মুরগির দাম একটু বাড়তি, দাম বাড়ার কারণে বেচা বিক্রি কম হইতেছে। আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে 2 সিন্ডিকেট ভাঙতেছে আর দিকে ঘটতেছে। এদিকে রফতানি খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এদিকে বাড়তির দিকে চালের বাজার। সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। 28 চালটা এত দাম বাড়ছে কল্পনায় দিই। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে। অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন করে বৃষ্টিতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরই মধ্যে পানি বেড়েছে কিছু এলাকায়। 2 লাখের বেশি মানুষ ভাসছেন বানের জলে। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। বন্যার পানি যখন নামতে শুরু করেছে তখন আবারও প্লাবন আতঙ্ক বাড়াচ্ছে বৃষ্টি। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কায় স্থানীয়রা। পাহাড়ি ঢলে কিছু কিছু নদ নদীর পানি বিপদসীমায়, আবারও কোথাও পানি নেমে গেলেও দুর্গতদের দুর্ভোগ কাটেনি। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। 5 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। নেত্রকোনাতেও গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সড়ক, খালবিল, মাঠঘাট সব পানিতে একাকার। এখন পর্যন্ত জেলায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাঁটুয়ানি আর উড়ানো হয়েছে কমর পানি,
আর বাথরুম হয়েছে গলাহানি বন্যার মধ্যে যখন বাঁচতেছে গরু ছাগল ব্যক্তা বাঁচতে যাইতেছে গা ফুলা হরিলে ওখানে রান্না খাওয়া কিছুই নাই কই রানবো কই কি করবো ফেলান মোলান এগুলা টোগুলা যদি কিছু যদি পানি যদি পাওয়া যেত তাহলে ফলাফানা কিছু ফান টান যেত। উজানের দিকে পানি সরতে শুরু করলেও মঙ্গলবারের বৃষ্টিতে ময়মনসিংহে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 1.5 লাখ মানুষ বানের ঝলে ভাসছে। বাড়ির উঠানেও নৌকা নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ত্রাণ ঠিকমতো না পাওয়ায় ক্ষোভের শেষ নেই বানভাসীদের। বাড়িঘর পানির নিচে, বাড়িঘর সারিয়া দিতেছি, বাড়িঘর ভাঙ্গে পড়ে যাইতেছে গা, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা গরু বছর নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম গা, গড়টা ফিরে যাইতেছে, আবার বাস টাস নিয়ে টিকা দেবার লাগে গড় ফেরাবার লাগে আবার আইছি। শেরপুরেও নিম্নাঞ্চলগুলোতে এখনো বাড়িঘরে পানি, তবে কোথাও কোথাও পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঠিকানায় ফিরছেন বন্যা কবলিতরা। ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে সেনাবাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। এবার দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়ালো সরকার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার করা হবে। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঢাকার 253টি মণ্ডপ ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী। রাত পোহালেই মহাষষ্ঠী। দেবী দুর্গা মর্তলোকে আসছেন তার 4 সন্তান নিয়ে। মঙ্গলদ্বীপ জেলে মহামায়া দুর্গার অর্চনা পর্বে মেতে উঠবেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে ও নেতাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, জানিয়ে সতর্ক সরকার। এবছর সরকারি ছুটি 2 দিন করার সিদ্ধান্তের খবর জানান মাহফুজ আলম। বাংলাদেশের জনগোষ্ঠী হিসেবে সবাই আমরা একমত, এক জায়গায় আছি। কোনো রকম ষড়যন্ত্রকারী দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না, কোনো রকম দুষ্কৃতিকারীকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি বলেন, সব মন্দিরে থাকবে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর্টসওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। পরে পূজার সার্বিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তাদের দাবি, কোনো হামলার কারণে উৎসবে যাতে ভাটা না পড়ে সেই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব ও পদক্ষেপ আমাদের পূজার আয়োজনে সাহস যোগাচ্ছে। এবছর দেশে 31,461টি আর ঢাকায় 253টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে সাজ সরব। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। তবে কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পূজার আয়োজনকে ম্লান করেছে। রংতুলির আচরে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের দুর্দশার চিত্র। এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে সশস্ত্র বাহিনী ও পুলিশ। কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে আসছেন। উৎসবের রঙে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশের বিভিন্ন জেলা সেজেছে বর্ণিল সাজে, রয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জাও। উৎসবকে ঘিরে কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ। জমজমাট বেচা কেনার খুশি ব্যবসায়ীদের, আর একদিন বাড়তি ছুটি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। কালেকশন মোটামুটি ভালো আছে এবং বেচা কেনা আলহামদুলিল্লাহ। দাবি ছিল যে আমাদের নবমী দশমী 2 দিন বন্ধ দেওয়ার জন্য, কিন্তু সরকারটা মেনে নিয়েছে, সেটা আমরা সাধুবাদ জানাই সরকারকে। রংতুলির আচরে বিভিন্ন চিত্রে মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বন্যার্তদের চিত্র। বানভাসীদের দুর্দশা লাঘবে বিশেষ প্রার্থনা জানাতেই এই থিম বলছেন শিল্পীরা। জমি জামা যাবতীয় সবকিছু হারিয়েছে, তাদের এই
কষ্টগুলাই আমরা আসলে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। ভবিষ্যতে যেন সেই বন্যা থেকে আমরা রক্ষা পেতে পারি, মার কাছে আমাদের প্রার্থনা এইটাই। ধান দিয়েও সাজানো হয়েছে দেবী দুর্গাকে। পূজার আনুষ্ঠানিকতা শুরু না হলেও ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বন্যায় পূজার আয়োজনে খুব একটা স্বতঃস্ফূর্ততা নেই। সবার যেন পূজাটা ভালোভাবে কাটুক, কোনো সাম্প্রদায়িক কোনো ইয়ে না হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে অবস্থান নিয়েছে আনসার ও পুলিশ সদস্যরা। দায়িত্ব পালনে থাকবেন নিজস্ব স্বেচ্ছাসেবকও। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এবারের পূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। মঙ্গলবার মহাষষ্ঠীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা আসছেন দোলায় আর যাবেন ঘোড়ায় চড়ে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব আমলাকে অপসারণ করে নার্সদের পদায়নের এক দফা দাবিতে আবারও কর্মবিরতি পালিত হয়েছে। সারা দেশে নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাতে হয় রোগীদের, আটকে থাকে অস্ত্রোপচারও। তবে হাসপাতালগুলোতে জরুরি সেবা অব্যাহত রাখা হয় বলে দাবি নার্সদের। এদিকে রাতে আগামীকালের কর্মবিরতি স্থগিতের কথা জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। দাবি আদায়ে আবারও মাঠে নেমেছেন নার্সরা। সেবা বন্ধ রেখে স্লোগান নিয়ে জড়ো হন হাসপাতাল প্রাঙ্গণে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে প্রায় 1 মাস ধরে চলছে তাদের বিভিন্ন কর্মসূচি। পদগুলোতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগের এক দফা দাবিতে 1 ও 2 অক্টোবর প্রথম দফায় কর্মবিরতি পালন করেন তারা। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করতে পরিচালক পদে 2 নার্সকে দায়িত্ব দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় তা প্রত্যাহার করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। আবারও হাঁটেন কর্মবিরতিতে। নার্সকে পরিচালক পদে তাদের দায়িত্ব থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হচ্ছে। এটা কি ধরনের প্রজ্ঞাপন? এটা চক্রান্তমূলক প্রজ্ঞাপন। তারা শুভঙ্করে ফাঁকি দিয়েছেন। এই অর্ডার আমরা প্রত্যাখ্যান করেছি। যদি আমাদের দাবি ওনারা সেই দিন মেনে নিতেন, আমাদের আজকে রাস্তায় নামতে হতো না। আপনারা আমাদেরকে দিয়ে দেখেন আমরা আমাদের প্রশাসন চালাইতে পারি কিনা। মঙ্গলবার সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের পাশাপাশি বন্ধ রাখা হয় নার্সিং কলেজও। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। বহির্বিভাগের পাশাপাশি বন্ধ থাকে অস্ত্রোপচারও। আন্দোলন যে করতেছে, আগে রুগী বাঁচাবে তারপরে আন্দোলন করবে। এই নার্সদের জন্য আজকে অপারেশন করা বন্ধ। আজকে রুগীরা খুব দুর্ভোগে আছে। সকাল 8টায় ওটি হওয়ার কথা, তো 9টা থেকে নার্সদের আন্দোলন এখানে শুরু হয়েছে, যার কারণে এখন ওটি বন্ধ আছে। পেশেন্টের কন্ডিশনও সিরিয়াস। অবরোধ ডাকছে তারা, এখন সেবায় কষ্ট হচ্ছে, রুগীরও কষ্ট হচ্ছে, সময় মতন তাকে পাচ্ছি না আমরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এবার হিজবুল্লাহ সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনকে হত্যার দাবি করল ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বলেন, বৈরুতে দাহিয়ে এলাকায় বিমান হামলার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সাফিউদ্দিন। এখনও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হিজবুল্লাহ এখন একটি প্রাণহীন সংগঠন। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটির সিদ্ধান্ত নেয়ার বা কাজ করার কেউ নেই। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর গোষ্ঠীটির সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিন হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।